নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। ভারতীয় দণ্ড সংহিতার বিরুদ্ধে আচমকা রণক্ষেত্র মন্দির নগরী, আহত একজন, মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। দেশ জুড়ে ধর্মঘট তুলে নেওয়া হলেও আন্দোলন থেকে পিছু হাঁটছে না গাড়ি চালকরা। গোটা দেশের সাথে রাজ্যেও দিকে দিকে শুরু হয়েছে এই আন্দোলন। এর নেপথ্যে রয়েছে ভারতীয় দণ্ড সংহিতার নয়া আইন। ব্রিটিশ আমলে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বাতিল করে কার্যকর করার চেষ্টা হয়েছিল দণ্ড সংহিতা। পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন সাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে। এতে বলা হয়েছে, দুর্ঘটনায় কারোর মৃত্যুর পর যদি গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাহলে 7 থেকে 10 বছর সাজা হবে তার। 7 লক্ষ টাকা জরিমানাও গুনতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালেও এই সাজার মুখে পড়বে গাড়ি চালকরা। অথচ আগে হিট অ্যান্ড রানের ঘটনায় আলাদা করে কোনো শাস্তির উল্লেখ ছিল না। পথ দুর্ঘটনার কারণে কারোর মৃত্যু হলে দোষীর সর্বোচ্চ 2 বছরের জেলের সাজা হতো। জরিমানার শাস্তিও অনেক ক্ষেত্রে দেওয়া হতো। কিন্তু নতুন দণ্ড সংহিতার হিট অ্যান্ড রান আইনে চালকদের ভিলেন বানানো হয়েছে বলে দাবি তুলে এই আন্দোলনমুখী হচ্ছে যান চালকরা। বৃহস্পতিবার উদয়পুরে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফ্ল্যাগ নিয়ে পুলিশের অনুমতি ছাড়া মাতাবাড়ি থেকে ট্রাক চালকেরা হঠাৎ এক মিছিল বের করে। লক্ষ্য ছিল এই মিছিল টেপানিয়াতে গিয়ে শেষ হবে। এর মধ্যে মিছিলে থাকা একটি অটোরিকশা চালক আক্তার হোসেনকে আক্রমণ করে বলে অভিযোগ। এ নিয়ে মিছিলে আসা ট্রাক চালকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এর মধ্যে পুলিশ মিছিলটিকে আটকানোর জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে ডাকা হয় সিআরপিএফ ও টিএসআর জওয়ানদের। তারা এসে উদয়পুর সাবরুম জাতীয় সড়কের পাশে রাজস্বী কলাক্ষেত্রের সামনে মিছিলটি আটকে দেয়। সেখানে চলে বিক্ষোভ কর্মসূচির নন্দন দাস নামে এক পরিবহন শ্রমিক বলেন, কেন্দ্রীয় সরকারের এই কালো আইন গাড়ি চালকরা মানবে না। কেন্দ্রের নয়া আইনের অধীনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে হিট অ্যান্ড রান সংক্রান্ত মামলায়। 10 বছর পর্যন্ত জেল এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি। তাদের আরও বক্তব্য, দুর্ঘটনার পর গাড়ির চালকরা সুরক্ষিত থাকে না। তাদের এসে স্থানীয়রা মারধর করে, আগুন লাগিয়ে গাড়ি পুড়িয়ে দেয়। তাই গাড়ির চালকদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে সরকারকে এবং গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে দাবি জানান গাড়ি চালকরা। আমাদের আজকে এক সপ্তাহ ধরে আমরা পুলিশ প্রশাসনের কাছে পারমিশন চাচ্ছি, আমাদেরকে পারমিশন দিচ্ছে না পুলিশ প্রশাসন। বলছে আপনারা মুখে বলছে আপনারা প্রোগ্রাম করেন, আমরা লিখিতভাবে পারমিশন দিতে পারবো না, আমাদের উপর থেকে বাধা আছে। তা আমি প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদেরকে কে বাধা দিয়েছে আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য? আমরা তো ভারতীয় নাগরিক, আমাদের অধিকার আছে। আমাদের জাবানের উপরে কে আছে? আমাদের জাবান দিয়ে, আর্মি দিয়ে আমাদেরকে আমাদের র্যালি পুরা করতে দেন। আমাদেরকে র্যালি বন্ধ করার জন্য আমাদেরকে আজকে আটকানো হচ্ছে। এদিকে আহত অটোরিকশা চালক আক্তার হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সান্দন টিভি। 4 জানুয়ারি তথা বৃহস্পতিবার বিশ্ব মহামতি লুই ব্রেইলের জন্ম হয়েছিল। আজ তাঁর 216তম জন্মদিন। 2019 সালে এই দিনটি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। তারপর থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। বৃহস্পতিবার আগরতলার প্রেস ক্লাবে পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমারের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চলন সামগ্রী বিতরণ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে বিশেষ করে অংশ নিয়েছে দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা বলে জানান অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল দৃষ্টিহীনদের সহযোগিতা এবং নিরক্ষর দৃষ্টিহীনদের শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা, যাতে তারাও বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি এগিয়ে যেতে পারে। অপরদিকে জেলা শাসক জানান, দৃষ্টিহীনদের জন্য কোনো কিছু করার প্রয়োজন হলে সেটা প্রশাসন আগামী দিন অবশ্যই করার চেষ্টা করবে এবং তাদের কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে অর্থাৎ বিশ্ব ব্রেইল দিবস। আজকের এই দিনে পৃথিবীর বুকে আবির্ভাব ঘটেছিল এক মহামানবের, যার নাম মহামতি লুইস ব্রেইল। আজ ওনার 216তম জন্মদিন। রাষ্ট্রসংঘ
2019 সাল থেকে এই দিবসটিকে বিশ্ব ব্রেল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছরের নেই আমরাও আজকের দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করতে যাচ্ছি। আজকে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা চক্র, দৃষ্টিহীন শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান, চলন সহায়ক উপকরণ বিতরণ এবং যারা 2023 সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন দৃষ্টিহীন শিক্ষার্থীরা, তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। আজকের এই দিনের পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে দৃষ্টিহীনদের সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং দৃষ্টিহীনরাও যে শিক্ষার আঙিনায় আসতে পারে সেই বিষয়কে মানুষকে অবগত করা। আজকে আমরা চাইব আমাদের রাজ্যের প্রতিটা দৃষ্টিহীন শিশু, শুধু দৃষ্টিহীন না, অন্য যারা রয়েছেন শারীরিকভাবে দুর্বল, প্রতিটা শিশু যেন শিক্ষার আঙিনায় আসে। এবং আমরা লক্ষ্য করছি এখনও দৃষ্টিহীনদের যে নিরক্ষরতা সেটা কিন্তু অনেক বেশি। আমরা চাইব আজকে আমরা মহামতি ব্রেলের 216তম জন্মদিন পালন করছি। मुझे बहुत ही अच्छा लग रहा है कि आज 4 जनवरी के दिन जो लुइस ब्रेले जी का जन्मदिन है, इस दौरान हमारे जो स्पेशल एबल्ड लोग हैं, हमारे समाज के जो हमारे मित्र बंधु हैं, इन्होंने ये बहुत अच्छा प्रोग्राम कराया है और मैं देख पा रहा हूँ कि इसमें उनके परिवार वाले उनके साथ बहुत बढ़ चढ़ के भाग ले रहे हैं और मैं उम्मीद करता हूँ कि हमारे प्रशासन की तरफ से उनको फ्यूचर में किसी चीज़ की ज़रूरत पड़ेगी तो हम ज़रूर करेंगे। ছাগলছানা নিয়ে খেলা করার সময় 12 বছরের কিশোরীর রহস্যজনক মৃত্যু কামালঘাটে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ মাম্পি সরকার নামে কিশোরী আরও 2-3 জন শিশুর সাথে ছাগলছানা নিয়ে খেলা করার সময় এই ঘটনা হয়। অন্যান্য শিশুরা মাম্পির মাকে দৌড়ে গিয়ে জানায় মাম্পি শ্বাস ফিরিয়ে আনতে পারছে না। তখন মাম্পির মা বাবা ছুটে গিয়ে দেখে মাম্পির গলায় ছাগলছানার দড়ি মোড়ানো রয়েছে। সাথে সাথে তার পিতা জিবি হাসপাতালে নিয়ে আসে মাম্পিকে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক মাম্পিকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মাম্পির নিথর দেহ। শোকের ছায়া নেমে আসে জিবি হাসপাতাল চত্বরে। ঘটনাটা হচ্ছে, আমরা কালীবাজার গেছিলাম, সে সকালবেলা খুঁজল আমরা লোক যাইব, তো এরপরে আমি তো যাওয়ার লাগতো না, পরে যাইও। তো এরপরে আমরা গেছি গা, সে আসিল অন্যখানে, আমরা দেখছে না। তো এরপরে আমরা আইসি করতে আমরা দেখছে বাড়ির সামনে দিকে চিল্লা ফেল্লা করতেছে। তো এর লিগে 1.5 জুস আনছি, এদিকে থামছে, তাই আবার কান্তাছে পরে পাশের বাড়ি গিয়ে বইয়া রয়েছে। আমি ডাক দিছি বলতে আইসে সোয়াটারটা আনছি, তুই কান্দিস না, তোর লেগে ওষুধ আনছি, আমার লেগে ওষুধ আনছি, তুই সোয়াটারটা দেখ পছন্দ হয়েছে না, বাবুর আমার কখনো লয়ে দিত। কান্তাছে কইতাছে, ও একইলে তোমরা মরবা, নাইলে একইলে বাবু মরবো, তুমি মরবা, সব মরবো। তো কইতাছে আমি কই ইটা কইস না, ইটা কর নাই, তোর বাবু ইস্টুমেট দিয়া ইয়া লইয়া দিব। তাই মানছে না। এখন দেয়া ছাগল 2টা বাচ্চা লয়ে খেতে গেছে, খেতে বলছে দেয়া আমিও আবার বড় ছাগল লইয়া রাস্তার কিনারও ছাগল দিয়েছি, দিয়ে সে আমি তাই আবার ডাক দিতাম গেছি, গিয়া দেখছি 2টা ছোট্ট মায়ের লগে খেতে গেছি, মানে তাই উইয়ানো আর আমি এখানে গিয়েছি। এরপরে গিয়া দেখছি তাই বাচ্চা দিল খেলতেছে, ছাগলও আছে খেতে। এবার আমি বাইতে এরপর দিয়ে আর বাবু গেছে খেতে ওষুধ দিতে গিয়া ডাক্তার আমরা। এখন আমি দৌড়াই গেছি, দৌড়াই গিয়া আমরা রাস্তা তাই না গাড়ি দিয়া এখানে আইছি। মানে মেয়েদের কি অবস্থা পাইছেন গিয়ে? আমি গিয়া দেখছি ভালোই খেলতেছে। গলার মধ্যে দড়িটা কিভাবে লাগছে? আমি কইতাই না, লগে যারা আসলো অন্য মেয়েটিরে জিজ্ঞাসা করছেন নি? হ্যাঁ জিজ্ঞাসা করছে বাচ্চার বাবা। তো আমি গিয়া দেখছি বয়ে বয়ে খেলতেছে বাচ্চাটি। এখন আমি আবার কইছি আমি আইতাছি, আইলে তুই বাদ যাই। পরে গিয়া মেয়েরা কি অবস্থা পাইছে? পরে গিয়া মেয়ের কি অবস্থা হয়েছে আমি গেছি না, বাচ্চার বাবা গেছে। জিবি হাসপাতালে পিডিয়াট্রিক স্পেশাল ওপিডি পরিষেবা রোগীদের প্রতিদিন প্রদান করা হয়। এতে উপকৃত হচ্ছে রোগী এবং রোগীর
পরিজন। বৃহস্পতিবার জিবি হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিভাগের ইনচার্জ ডাক্তার সুজিত চক্রবর্তী। তিনি বলেন, বর্তমানে এই বিভাগে শিশুদের চোখের সমস্যার জন্য আরওপি স্ক্যানিং এর ব্যবস্থা রয়েছে। প্রতি বৃহস্পতিবারও এই পরিষেবা দেওয়া হয় রোগীদের। চাইল্ড গাইডেন্স ক্লিনিক শিশুদের ব্যবহারের জন্য পরিষেবা দেওয়া হয়। নবজাতক শিশুদের জন্য 24 শয্যা বিশিষ্ট ওয়ার্ড রয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডাক্তার সুজিত চক্রবর্তী আরও জানান, গত 3 মাসে 80 জন রোগীকে আইভিআইজি ইনজেকশন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে পেয়েছে। এই ইনজেকশনটি অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু আয়ুষ্মান কার্ডের মাধ্যমে ইনজেকশন পেয়ে উপকৃত হয়েছে রোগীরা। এর পাশাপাশি আরও বেশ কিছু ব্যয়বহুল চিকিৎসা পরিষেবা রোগীদের দেওয়া হয়েছে। ইনজেকশন অ্যালবুমি 8 জনকে দেওয়া হয়েছে। সেন্ট্রাল লাইন দেওয়া হয়েছে 22 জনকে। থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে রক্ত প্রদান করা হচ্ছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যান্য বিশেষজ্ঞরা দাবি তুলেছেন, হাসপাতালে পিডিয়াট্রিক সার্জারির জন্য এমসিএস সার্জনের প্রয়োজন রয়েছে। তাহলে হাসপাতালে পরিষেবা আরও বেশি উন্নত হবে বলে অভিমত ব্যক্ত করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাংবাদিক সম্মেলনে অন্যান্য চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এমএস শঙ্কর চক্রবর্তী। গাইডেন্স ক্লিনিক, এখানে বাচ্চাদের বিহেভিয়ারাল প্রবলেম, ডেভেলপমেন্টাল প্রবলেম নিয়ে যে সমস্যা সেগুলি দেখা হয়, এটা প্রতিদিনই আছে। এছাড়া আমাদের অন্তর্বিভাগে অর্থাৎ ইনডোর সেকশনে জেনারেল বেড আছে 7টি। আর আমাদের একটা ডিপার্টমেন্ট যেখানে 2 রকমের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আছে। একটা হচ্ছে নবজাত শিশুদের জন্য, আর একটা হচ্ছে পিডিয়াট্রিক্স অপেক্ষাকৃত বড় শিশুদের জন্য। নবজাত শিশুদের জন্য আমাদের 20 বেডের পরিষেবা চালু রয়েছে এবং আমরা এই বছর এটাকে 24-এ পরিণত করার আগ্রহ রাখছি। এবং আমাদের এইখানে যন্ত্রপাতি হিসাবে আমাদের সিপ্যাপ মেশিন, মেকানিক্যাল ভেন্টিলেটরস রয়েছে। চারবরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম নারায়ণপুরে 2 নম্বর ওয়ার্ড স্থিত মহা শ্মশানের উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কাউন্সিলর শর্মিষ্ঠা বর্ধন, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মেয়র ইন কাউন্সিলর গৌতম চন্দ্র সহ অন্যান্যরা। মেয়র উদ্বোধন অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম গঠন হওয়ার পর আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজ করে চলছে। বিশেষ করে জনগণের সমস্যা নিরসনের জন্য আলো ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার, ড্রেন নির্মাণ করা, মহাশ্মশান সংস্কারের কাজ করে চলেছে পুর নিগম। এর মধ্যে এই মহাশ্মশানটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছিল, তাই এই মহাশ্মশানটি সংস্কার করা হয়েছে যাতে মানুষের কোনো সমস্যা না হয়। বিশেষ করে এই মহাশ্মশানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং একটি শ্মশান বন্ধুদের জন্য শেড নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে 5 লক্ষ টাকা ব্যয় হয়েছে এই মহাশ্মশান সংস্কারে। এই মহাশ্মশান দ্বারা আশপাশের মানুষ উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। যেটা প্রয়োজনীয় হচ্ছে শ্মশান ঘাট। আমরা লক্ষ্য করেছি আমাদের বটতলা মহাশ্মশান বা বিভিন্ন রাজ শ্মশান বা আমাদের মুসলিম ভাইদের জন্য যে শ্মশান আমরা করেছি বা অন্যান্য যে কমিউনিটির জন্য যে শ্মশানগুলি ছিল, যে সংস্কারের অভাবে ঢুকছিল, মানুষের খুব অসুবিধা হতো। এখানেও পশ্চিম নারায়ণপুরে এই শ্মশানটা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঢুকছিল। তো আমাদের কর্পোরেটর যিনি 1 নম্বর ওয়ার্ডে যিনি আছেন, 2 নম্বর ওয়ার্ডের উনি শর্মিষ্ঠা দেবী আমাদেরকে বলেছিল, এখানে যিনি বিধায়ক ছিলেন উনিও চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের পৌর নিগম থেকে এটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটা সংস্কার করা হয়েছে এই উদ্দেশ্যেই যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে এখানে একটা যাত্রী যারা শ্মশান যাত্রী আসেন শব্দ নিয়ে, তাদের বৃষ্টি বা অন্য সময় থাকার অপেক্ষা করার যে জায়গাটা তৈরি করা হয়েছে এবং শ্মশানটাকে নতুনভাবে সাজানো হয়েছে। সার্বিকভাবে এটার পানীয় জলের ব্যবস্থা আছে, আমরা আরও বিকল্প জলের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি। সার্বিকভাবে শ্মশানটা সুন্দরভাবে তৈরি করা হচ্ছে যাতে মানুষ। শেষ পর্যন্ত পলাতক কুখ্যাত 12 জন চোরকে জালে তুলতে পোস্টারিং করার সাহায্য নিতে হলো সুশাসনের পুলিশ প্রশাসনকে। ঘটনা ধর্মনগর মহকুমায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমান সময়ে একাধিক চুরির ঘটনা ঘটে চলেছে, যার কারণে পুলিশ প্রশাসনের শীতের ঘুম প্রায় উধাও হওয়ার অপেক্ষায়। ব্যতিক্রমী নয় ধর্মনগর মহকুমাও। ধর্মনগর থানার পুলিশও ব্যতিব্যস্ত হয়ে উঠেছে মাত্রাতিরিক্তভাবে বাড়তে থাকা চুরির ঘটনার কারণে। পলাতক 12 জন চোরকে জালে তুলতে ধর্মনগর থানার পুলিশ শেষ পর্যন্ত
পোস্টারিং এর সাহায্য নিল। ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রান্তে চোরেদের ছবি পোস্টারিং করছে ধর্মনগর থানার পুলিশ। সরকারি বেসরকারি বিভিন্ন দেয়ালে এই পোস্টারিং করা হচ্ছে ধর্মনগর থানার পুলিশের তরফে। ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে ধর্মনগর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় চুরির ঘটনা বেড়ে চলেছে। কয়েকজন চোরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু একাধিক চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত বহু চোর রয়েছে যারা এখনো পুলিশের নাগালের বাইরে। এই কারণেই ধর্মনগর থানার পুলিশ সিদ্ধান্ত নিয়েছে চোরেদের চেহারা সাধারণ মানুষের সামনে নিয়ে আসার। এই কারণেই ধর্মনগর থানার পুলিশ 12 জন পলাতক কুখ্যাত চোরের ছবি সংগ্রহ করে এই ছবিগুলো পোস্টারিং করেছে। সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে হাট বাজার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও চোরেদের ছবিগুলো পোস্টারিং করা হবে। বেশ কিছুদিন ধরে আমাদের ধর্মনগর থানা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে এবং কিছু চোরকে ইতিমধ্যে আমরা অ্যারেস্ট করেছি, তারা এখন জেলে আছে। বেশ কিছু মালামালও আমরা উদ্ধার করেছি। ওই কেসের সঙ্গে যুক্ত আরও অনেক চোর আছে যাদেরকে আমরা এখনও ধরতে পারিনি। তো আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা, আপনাদের মাধ্যমে সেটা প্রত্যেক মানুষের ঘরে পৌঁছক, আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য রূপ, আর যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখব। এখানে 12 জন সাসপেক্ট বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা ইনভলভ, তাদের ছবি আমরা সংগ্রহ করেছি। ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রান্তে ধর্মনগর থানার পুলিশের তরফে এই ধরনের পোস্টারিং করার ফলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের সোর্স কি আদৌ কাজ করছে, নাকি পুলিশের সোর্সগুলো এখন পুলিশকেই টুপি পরানোর চেষ্টা করছে? শান্তন টিভি। আগামী 6 ও 7 জানুয়ারি ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির ৪র্দশ ত্রিবার্ষিক সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল আহ্বান হলো রিত বা লুণ্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র করা, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সম্প্রীতির দুর্গ গড়ে তোলা। বৃহস্পতিবার রাজধানীর মেলার মাঠ স্থিত ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল। তিনি বলেন, 6 জানুয়ারি সকাল 11টায় আগরতলা টাউন হলের সামনে শুরু হবে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ছাড়াও সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের সাধারণ সম্পাদক এ শ্রী কুমার এবং সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের সহ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। তিনি বলেন, গত 28 থেকে 30 ডিসেম্বর সল্ট লেক কলকাতায় অনুষ্ঠিত হয়েছে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের কাউন্সিল সভা। 23টি রাজ্য থেকে 600 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 73 জন প্রতিনিধি আলোচনা করেছেন। এতে সারা দেশের বিভিন্ন রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি ফুটে উঠেছে। ব্যতিক্রমী কেরল ছাড়া সর্বত্রই নানা সমস্যায় জর্জরিত সাধারণ জনগণ সহ শিক্ষক কর্মচারী সমাজ। তাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, রেলওয়ে, ব্যাংক, বীমা ও প্রতিরক্ষা বিভাগের কর্মচারী সহ অন্যান্যদের সাথে আলোচনা করে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেশব্যাপী ধর্মঘট সংগঠিত করা বলে জানান তিনি। আগামী 6 তারিখ ঠিক 11টায়, সকাল 11টায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের ৪র্দশ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন আমরা শুরু করব। এখানে উপস্থিত থাকবেন সারা ভারত রাজ্য কর্মচারী মহাসংঘের সাধারণ সম্পাদক কমরেড এ শ্রীকুমার এবং সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের সহ সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। ওনারাও সেই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন। এর মধ্য দিয়ে সারা দেশের যে পরিস্থিতি এটা তুলে ধরা হবে, পাশাপাশি আমাদের রাজ্যের অবস্থাও আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। মিডিয়া সহ বিভিন্ন অংশের জনগণ, বিশেষ করে শিক্ষক কর্মচারী অংশের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণ করে বা উপস্থিত থেকে প্রকাশ্য সমাবেশকে যাতে সাফল্যমণ্ডিত করে। আমাদের সম্মেলন, তারপরও ধরুন আমাদের মৌলিক কতগুলো দাবি আছে। মৌলিক দাবি মানে যে আজকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অটোমেটিক আমাদের দাবি
যে দ্রব্যমূল্য বৃদ্ধি এটা মানে রোধ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয়ত বেকারিত্ব আজকে আমাদের দেশের একটা অন্যতম জ্বলন্ত সমস্যা। আমরা দেখছি যে কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ, কিন্তু সেই শূন্যপদগুলি পূরণ না করে ক্রমান্বয়ে সেই পদগুলির অবলুপ্তি ঘটানো চলছে। আর অন্যদিকে সামান্য পরিমাণ কর্মচারী, তাও আবার আউটসোর্সিং, কন্ট্রাকচুয়াল এভাবে নিয়োগ করে কোনোরকমভাবে কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রামে একই সঙ্গে 3 সরকারি কার্যালয়ে চোরের দল থাবা বসায়। এদিন গান্ধীগ্রাম তহসিল কাছারি, মৎস্য আধিকারিকের কার্যালয়, বামুটিয়া ওয়াটার পাম্প, DWS থেকে ওয়াটার পাম্প সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় চোরের দল। যথারীতি চুরির মামলা হয় থানায়। পুলিশ তদন্তে নেমে 2 জন চোরকে আটক করতে সক্ষম হয়েছে। এয়ারপোর্ট থানা এলাকা অনঙ্গনগর এবং নবগ্রাম এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জলের মোটর, কাটার মেশিন ও বিভিন্ন ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করে। বৃহস্পতিবার ধৃত 2 জনকে আদালতে 5 দিনের রিমান্ড চেয়ে তোলা হয়। পুলিশের প্রাথমিক ধারণা তাদের সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে বলে জানান থানার ওসি অভিজিৎ মণ্ডল। গত 3/1/2024 তারিখে রাত্রিবেলা গান্ধীগ্রাম তহসিল অফিস কমপ্লেক্স, ফিশারি অফিস এবং ত্রিপুরা বেম্বু ডেভেলপমেন্টের অফিস থেকে কিছু মোটর এবং অন্যান্য যন্ত্রপাতি চোরের দল চুরি করে নিয়ে গিয়েছিল। গতকালকে আমরা এই চুরিকাণ্ডে জড়িত 2 জনকে ধরেছি এবং তাদের কাছ থেকে 2টি মোটর, ব্যাটারি এবং আরও অন্য কিছু যন্ত্রাংশ আমরা উদ্ধার করেছি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে। কয় দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে স্যার? 5 দিনের। তাদের পেছনে মানে মোট কজনকে আটক করা হয়েছে? মোট 2 জনকে আটক করা হয়েছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে আরও কেউ জড়িত আছে কিনা। তাদেরকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। কী কী সামগ্রী উদ্ধার করা হয়েছে? ব্যাটারি আছে, কাটার মেশিন আছে, ওয়াটার মোটর, আরও কেবেল আছে। তাদের সঙ্গে কি কোনো চক্র রয়েছে? তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে, পুলিশ রিমান্ডে আসবে, জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে। কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে? ওদেরকে গ্রেপ্তার করেছে নবগ্রাম এবং অনঙ্গনগর এরিয়া থেকে। জীবন জীবিকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ের জন্য এবং বেকারদের কর্মসংস্থান, রেগা ও টুয়েপের মজুরি বৃদ্ধি করা সহ আরও অনেকগুলো দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে খোয়াই সিপিএম দলের জেলা কার্যালয় থেকে এক মিছিল বের করা হয়। মিছিলটি খোয়াই জেলা কার্যালয় থেকে বেরিয়ে বনকর খোয়াই সুভাষ পার্কের কৃষ্ণ মন্দির হয়ে শেষে কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয় এবং সেখানে এক বাজার সভার আয়োজন করা হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন এমডিসি রঞ্জিত দেববর্মা, অঘোর দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ দলের কর্মী সমর্থকেরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে নির্মল বিশ্বাস সরকারের বিভিন্ন কাজকর্মের কথা তুলে ধরতে গিয়ে বলেন, অনেক দিন ধরে তাদের দাবি ছিল রেগার মজুরি বৃদ্ধি করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি। সরকার সেই দিকে কোনো নজর দিচ্ছে না। সরকার সুশাসনের নামে যে প্রচার চালাচ্ছে সেটা আসলে সুশাসন নয়, এটা একটা অপশাসন, যার জন্য রাজ্যের মধ্যে একটা অরাজকতা চলছে বলে জানান তিনি। একই সময়ে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় আহত 3, আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 3 জনকেই পাঠানো হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। ঘটনা বুধবার রাতে গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন 3 নম্বর গেট এলাকায়। ডিউটি সেরে ক্যাম্প থেকে মেইন রোডে উঠতেই দুর্ঘটনার কবলে পড়ে টিএসআর জওয়ান রঞ্জিত কুমার। 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার পর বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং টিএসআর এর অ্যাম্বুলেন্সকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে টিএসআর এর অ্যাম্বুলেন্স। রক্তাক্ত অবস্থায় 3 জনকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর 3 জনকেই উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জিবি হাসপাতালে। মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2টি বাইকের চালকই। দুর্ঘটনাগ্রস্ত 2টি বাইকের নম্বর যথাক্রমে UP60AU 8771 এবং TR07E 5391। সন্ন্যাসীরা আমরা তৎক্ষণাৎ দৌড়ায় গেছি। যাওয়ার পরে দেখি 2টা বাইক মুখোমুখি সংঘর্ষ হইয়া দুনো দিকে ছিটকাইয়া পড়ে গেছে। একজনে মাথা ফাটছে, এমন অবস্থা দেখে আমরাই টানাটানি করে দুইটা তুলছি। তোলার পরে তারপর আমরা একটা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য আমরা টিএসআর এর অ্যাম্বুলেন্সটাকে খবর দেওয়ার পর টিএসআর অ্যাম্বুলেন্সটা আইসে পরে তারপর একজন টিএসআর ব্যক্তিও আছে ওই বাইকের একজন মালিক। তারপর আমরা সবাই মিলে ধীরা তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের করে দিচ্ছি। তারপর অ্যাম্বুলেন্সটা বিশাল করে নিয়ে গেছে। আগামী 5 জানুয়ারি থেকে আগরতলা শিশু উদ্যানে শুরু হতে চলেছে 9ম আন্তর্জাতিক ইউনিভার্সাল এক্সপো। এই এক্সপো চলবে 23 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সাল এক্সপো প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন রাজ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুজিত রায় জানিয়েছেন, আগামী 7 জানুয়ারি এই ইউনিভার্সাল এক্সপোর আনুষ্ঠানিক সূচনা হবে। এই বছর ইউনিভার্সাল এক্সপোতে অংশগ্রহণ করবে থাইল্যান্ড, আফগানিস্তান, তুর্কি, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। ভারতের মোট 20টি রাজ্যের বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নেবে এই এক্সপোতে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন গ্রাহকরা। রাখা হয়েছে ফুড স্টলও। এই এক্সপোতে বিভিন্ন কোম্পানির সামগ্রী কেনাকাটার উপরে এবারে বিশেষ ছাড় রয়েছে। বড় এক্সপো এবং ত্রিপুরাতে বিদেশ থেকে, বাংলাদেশ বাদে বিদেশ থেকে একমাত্র এই এক্সপোতেই পার্টিসিপেশন যারা করে এবারও আসবে। এ ব্যাপারে বিস্তারিত মিস্টার চৌধুরী বলবেন। তার আগে আমি যেটা বলতে চাইছি যে আমরা ইন্টারন্যাশনাল যে এক্সপো হচ্ছে এটা শুরু হয়েছিল আজ থেকে 8 বছর আগে আমাদের জেলখানা মাঠ থেকে ছোট পরিসরে শুরু হয়েছিল। এখন এটা এত বড় আকার ধারণ করেছে যে এটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিল্পোদ্যোগী ব্যবসায়ীরা এখানে এক্সপোতে অংশগ্রহণ করে, বিদেশ থেকেও আসে। এটা 9 ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল যে এক্সপো আমাদের হচ্ছে। আমরা রাজ্যবাসীর কাছে আবেদন রাখছি যে আপনারা আগামীকাল থেকে এখানে এই এক্সপো শুরু হচ্ছে শিশু উদ্যান প্রাঙ্গণে এবং এটার গ্র্যান্ড ওপেনিং হবে আগামী রবিবার। হিট অ্যান্ড রান বিল 2023-এর প্রতিবাদ জানিয়ে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেলিয়ামুড়ায় বৃহস্পতিবার এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহারানীপুর এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল তেলিয়ামুড়ার রাজপথ পরিক্রমা করে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। এই বিলে অধিক সময় সাজার ঘোষণা করা হয়েছে। এই প্রভাব পড়বে গাড়ি চালকদের ওপর। তাই এই বিল প্রত্যাহার করার দাবিতে কর্মসূচি বলে জানান তারা। যে আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহ স্যার ডিসেম্বরের 20 তারিখ আমাদের যে কালো আইনটা লাগু করেছে, স্টিয়ারিং, যে আমরা যদি গাড়ি চালাতে গিয়ে কোনো ব্যক্তি যদি ঘটনায় যদি মারা যায় বা মারা যদি যায় তাহলে 10 বছরের জন্য জেল, 7 লক্ষ টাকা জরিমানা। তাহলে আমরা যদি এই ব্যক্তিটাকে যদি থানাতে বা হসপিটালে নিয়ে যায় আমাদের সাজা কিছু মাফ হবে। সাজাতে কিভাবে মাফ হবে? আমরা যদি ড্রাইভার গাড়ি চালিয়ে যদি আমরা যদি পাবলিক প্লেসে যদি রুগীটা আক্রান্ত ব্যক্তিটা যদি আমরা উঠাতে চাই তাহলে আমরা তো পাবলিক এখানেই মার্ডার করে দেয়। তাহলে আমরা যদি এখানে যদি না মার্ডার হয় আমরা 10 বছর জেলে দিয়ে মার্ডার হতে হবে। আমাদের সংসার, ফ্যামিলি, বউ বাচ্চা আছে, তারা যদি আমরা যদি 10 বছর যদি জেলে কাটি আমরা পরিবার কিভাবে চলবে? তাই আমরা এই কালা কানুন মানছি না, মানবো না। আর আমরা স্টিয়ারিং ছোড়ো আন্দোলনে আমরা অভিযানে নেমেছি। আজকে আমাদের 4 তারিখে একটা ছোট একটা র্যালি ছিল। র্যালির মাধ্যমে আমরা জাম করবো না, বিভ্রান্ত করবো না কাউকে। শুধু আমরা একটা সাধারণ একটা মিডিয়ার মাধ্যমে বা পুলিশ প্রশাসন থেকে একটু অর্ডার নিয়েছি।
আমরা এতটুকুই দাবি, আমাদের যে কালা কানুনটা বানিয়েছি। আবারও গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত বাইক আরোহী। ঘটনা মেলাঘর উদয়পুর মোহনভোগ কালাপানিয়ার মূল সড়কে। ঘটনার বিবরণে জানা যায় TR07G 4863 নম্বরের বাইকে করে কমলনগরের সুমন সরকার উদয়পুর থেকে মেলাঘরের উদ্দেশ্যে আসার সময় মোহনভোগ কালাপানিয়া এলাকায় বিপরীতমুখী একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে মেলাঘর থেকে দমকল কর্মীরা গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হয় মেলাঘর হাসপাতালের চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। আজকে 11টা 34 আমরা এখানে বনাইছিরা আমরা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কালাপানিতে। তারপরে দিয়ে আমরা এখান থেকে স্টাফ নিয়েছিলাম, আমরা গাড়ি গেছি, গিয়ে সেটা দেখি হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক খুব সিরিয়াস, একদম তার মাথা হইতে পা হইতে সব কিছু একদম বেশি সিরিয়াস হয়েছে। তারপরে আমরা এখান থেকে তারা রিকভারি করেছিলাম, আমরা মেলাঘর হসপিটালে তারা পাঠাচ্ছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।